কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামাতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে, হ্যাঁ, ওকে ঠিক মতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষত বিক্ষত, বৃন্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়ে ও সাদা কি যেন দেখে। নমস্কার সবাইকে। বেশ কিছুদিনের বিরতির পর আজ আবার চলে এসেছি। আসলে চারপাশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবাই যেন থমকে গেছি। আমাদের সমাজ আজ ভয়ানকভাবে বিপর্যস্ত। আসলে কি বলুন তো, যুগ পাল্টায়, এই মানুষের মুখোশ পরিহিত নরপিশাচগুলির রূপ পাল্টায়, তবে স্বভাবটা ঠিক একই থাকে। জানি না এই নৃশংসতার সঠিক বিচার পাবো কিনা আমরা, তবে সকলে মিলে যে ন্যায় বিচারের আশায় পথে নেমেছি সেটা আমাদের জারি রাখতে হবে। আজ আপনাদের শোনাবো অত্যন্ত প্রাসঙ্গিক একটি গল্প। নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা এক সাধারণ আদিবাসী নারীর অসামান্য সাহসিকতার কাহিনী, যার ওপর আমাদের তিলোত্তমার মতোই নারকীয় পৈশাচিক অত্যাচার চালানো হয়। তবে দ্রৌপদী প্রাণে বেঁচেছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে তার ঘুরে দাঁড়ানোর গল্প শোনাবো আজ। মহাশ্বেতা দেবীর অসামান্য ছোট গল্প দ্রৌপদী। মহাশ্বেতা দেবী বলেছিলেন, আমি চাই সমাজের দ্রৌপদীরা সবাই এভাবেই জেগে উঠুক, কেড়ে নিক তাদের প্রাপ্য, পরাজিত হয়ে যাক ওই সব সেনানায়ক সব সমাজেই। চলুন শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। আমার আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। নাম দোপ্তি মেঝেন, বয়স 27, স্বামী দুলন মাঝি, নিহত, নিবাস চেরাখান, থানা বাঁকড়াঝাড়, কাঁধে ক্ষত চিহ্ন। দোপ্তি গুলি খেয়েছিল। জীবিত বা মৃত সন্ধান দিতে পারলে এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় 100 টাকা। 2 তকমাধারী ইউনিফর্মের মধ্যে সংলাপ। সাঁওতালির নাম দোপ্তি কেন? আমি যে নামের লিস্টি লইয়া আসছি তাতে তো এমন নাম নাই। লিস্টিতে নাই এমন নাম কেউ থইতে পারে? দ্রৌপদী মেঝেন। ওর মা যে বছর বাকুলির সূর্য সাহুর বাড়িতে ধান ভানারি ছিল সে বছর ওর জন্ম। সূর্য সাহুর বউ ওর নাম দিয়েছিল। অহংকার অফিসাররা জানে কেবল ফসফসাইয়া ইংরাজি লিখতে, হিয়ার নামে এত লিখছে কি? মোস্ট নটোরিয়াস মেয়ে ছেলে, লং ওয়ান্টেড ইন মেনি। দুলন ও দোপ্তি দাওয়ালি কাজ করত। বিটুইন বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া রোটেট করে ঘুরত। 1971 সালে বিখ্যাত অপারেশন বাকুলিতে যখন 3টি গ্রাম হেভি কর্ডন করে মেশিন গান করা হয়, তখন এরা দুজনও নিহতের ভান করে পড়ে থাকে। বস্তুত এরাই মেইন ক্রিমিনাল। সূর্য সাহু ও তার ছেলেকে খুন, ড্রাউটের সময়ে আপার কাস্টের ইদারা ও টিউবওয়েল দখল, সবেতেই এরা মেইন। সেই ছেলে 3টেকে পুলিশের হাতে স্যারেন্ডার না করাতে এবং অপারেশন বাকুলির আর্কিটেক্ট ক্যাপ্টেন অর্জুন সিং প্রভাতে লাশ গণনা করতে গিয়ে স্বামী স্ত্রীকে না পেয়ে তাৎক্ষণিক ব্লাড সুগারে আক্রান্ত হয়ে পুনর্বার প্রমাণ করে বহুমূত্র সত্যই দুশ্চিন্তা ও উদ্বেগের ব্যাধিও বটে। বহুমূত্র 12 ভাতারি, তার 1 ভাতার অ্যাংজাইটি। দুলন ও দোপ্তি দীর্ঘদিন
নিয়ান্ডারথাল অন্ধকারে নিখোঁজ থাকে এবং বিশেষ বাহিনী সেই অন্ধকারে সশস্ত্র সন্ধানে বিদ্ধ করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু দাওয়ালি সাঁওতালনিকে তাদের অনিচ্ছায় সিংবঙ্গার কাছে যেতে বাধ্য করে। ভারতের সংবিধানে জাত ধর্ম নির্বিশেষে সকল মানুষই পবিত্র, তা সত্ত্বেও এহেন অঘটন ঘটে যায়। তার কারণ দেবিধ। এক, নিখোঁজ দম্পতির আত্মগুপ্তিতে অসামান্য দক্ষতা, আর দুই, বিশেষ বাহিনীর চোখে সাঁওতাল কেন অস্ট্রো এশিয়াটিক মুন্ডা গোষ্ঠীর সকল সন্তানকেই এক চেহারা বলে মনে হওয়া। বস্তুত বাঁকড়াঝাড় থানার আন্ডারে কুখ্যাত ঝাড়খানি জঙ্গলের চতুষ্পার্শ্বে এমনকি অগ্নি ও নৈরিত কোণেও থানা আক্রমণ, বন্দুক অপহরণ, গোলদার, জোরদার, মহাজন, শান্তিরক্ষক, কাগুজে বাবু ও খোঁচর ইত্যাদিতে অপরাধী বলে যাদের সন্দেহ করা হয় তাদের সম্পর্কে সংগৃহীত প্রত্যক্ষদর্শীর বিবরণীতে জানা যায় বহু পিলে চমকানো কথা। দুই কৃষ্ণাঙ্গ নরনারী ঘটনার আগে সাইরেন চিৎকারে কুলকুলি দিয়েছে। কতগুলি অসভ্য সাঁওতালিদের কাছেও দুর্বোধ্য ভাষায় তারা নিহতদের ঘিরে উল্লাস সঙ্গীত গেয়েছে। সামারে হিজুলে নাকো মার গোয়ে কোপে এবং হেন্দে রামড়া কেচে কেচে, পুন্ডি রামড়া কেচে কেচে। এতে নিঃসংশয়ে প্রমাণ হয় এরাই ক্যাপ্টেন অর্জুন সিং এর বহুমূত্রের কারণ। প্রশাসনিক কার্যরীতি সাংখ্যের পুরুষ বা মাকড়া দর্শকের চোখে আন্তনিওনির আগেকার ফিল্মের মতোই দুর্বোধ্য বলে প্রশাসন পুনর্বার অর্জুন সিংকেই অপারেশন ফরেস্ট ঝাড়খানিতে পাঠায় এবং বুদ্ধিবৃত্তি দপ্তরের কাছে উক্ত কুলকুলে ও নৃত্যশীল দম্পতি যে পলাতক লাশদ্বয় তা জেনে অর্জুন সিং কিছুক্ষণ জম্বি অবস্থা প্রাপ্ত হয় এবং কৃষ্ণাঙ্গ মানুষে তার এমন অহেতুক ভীতি জন্মায় যে নেংটি পড়া কালো মানুষ দেখলেই সে জান লেলি বলে অবসন্ন হয়ে ঘন ঘন জল ফেরায় ও জল খায়। কি ইউনিফর্ম, কি গ্রন্থ সাহেব, কেউই তাকে এই অবসাদ থেকে উদ্ধার করতে পারে না। তারপর প্রিম্যাচুয়ার ফোর্স রিটায়ারমেন্টের জুজু দেখিয়ে তবে তাকে বাঙালি প্রৌঢ় সমর ও বামপন্থী উগ্র রাজনীতি স্পেশালিস্ট সেনানায়কের টেবিলে হাজির করা যায়। সেনানায়ক প্রতিপক্ষের কাণ্ডবাণ্ড ও এলেমের দৌড় প্রতিপক্ষের চেয়েও ভালো জানেন। তাই তিনি অর্জুন সিংকে প্রথমে শিখ জাতির সমর প্রতিভা সম্পর্কে স্তুতি জানান, পরে বুঝিয়ে দেন শুধু কি প্রতিপক্ষের বেলায় বন্দুকের নল ক্ষমতার উৎস, অর্জুন সিং এর ক্ষমতাও তো বন্দুকের মেল অর্গান থেকে বেরোয়। হাতে বন্দুক না থাকলে এ যুগে পঞ্চ ক অবধি বিকল ও ব্যর্থ। এ সকল বক্তিমে তিনি অন্যদের কাছেও করেন। ফলে যুদ্ধমান বাহিনীর মনে পুনর্বার আর্মি হ্যান্ডবুক কেতাবে আস্থা ফেরে। কেতাবটি সাধারণের জন্য নয়, তাতে লেখা আছে আদিম অস্ত্রাদি নিয়ে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ সবচেয়ে ঘৃণ্য ও নিন্দার্য। উক্ত পদ্ধতির যোদ্ধাদের দর্শন মাত্রেই নিধন সেনামাত্রের পবিত্র কর্তব্য। দোবদি ও দুলনা উক্ত যোদ্ধাদের ক্যাটাগরিতেই পড়ে, কেননা তারাও টাঙি, হেঁসো, তীর, ধনুক ইত্যাদি নিয়ে নিধন কার্য চালায়। বস্তুত তাদের আক্ষেপী ক্ষমতা বাবুদের চেয়ে বেশি। সকল বাবু চেম্বার স্ফোটনে বিশারদ হয় না। তারা ভাবে বন্দুক ধরলেই ক্ষমতা আপসে বেরোবে, কিন্তু দুলনা ও দোবদি নিরক্ষর বলে অস্ত্র অভ্যাস করেছে জন্ম পরম্পরায়। এখানে বলে রাখা প্রয়োজন, এই সেনানায়ককে প্রতিপক্ষ তুচ্ছ মনে করে বটে, কিন্তু এ সামান্য মানুষ নয়। এটি প্র্যাকটিসে যাই করুন, থিওরিতে প্রতিপক্ষের আদর্শকে শ্রদ্ধা করেন। এই জন্য শ্রদ্ধা করেন
যে ও কিচ্ছু নয়, চ্যাংড়ারা বন্দুক লইয়া খেলো মনোভাব নিয়ে এগোলে ওদের বোঝা যাবে না, ও বিনাশ করা যাবে না। ইন অর্ডার টু ডিস্ট্রয় এনিমি বিকাম ওয়ান। তাই তিনি ওদের একজন হয়ে ওদের বোঝেন এবং ভবিষ্যতে এ নিয়ে লেখালেখির বাসনা রাখেন। তখন বাবুদের ডিমোলিশ করে দাওয়ালিদের বক্তব্যটিকে হাইলাইট করবেন, এও তিনি ঠিক করে রেখেছেন। তার মনের এ সকল প্রসেসকে আপাত জটিল বলে মনে হতে পারে, কিন্তু আসলে তিনি খুবই সরল এবং কাউঠার মাংস খেয়ে তার সেজ ঠাকুরদার মতোই তিনিও আনন্দ পান। আসলে তিনি জানেন প্রাচীন গণনাট্য গীতির মতো করভেটে বদল হোগা জামানা, এবং সকল জামানাতেই তার সসম্মানে টেকার মতো টিকিট পত্তর চাই। দরকার হলে ভবিষ্যৎকে তিনি দেখিয়ে দেবেন তিনি ব্যাপারটি কত ঠিক পার্সপেক্টিভে বুঝেছিলেন। আজ যা যা করছেন তা ভবিষ্যতের মানুষ ভুলে যাবে, তাতে তার তিলেক সন্দেহ নেই। এবং জামানা হতে জামানায় সবার রঙে রং মেশাতে পারলে তিনি সংশ্লিষ্ট জামানার প্রতিনিধি হতে পারবেন, হেও তিনি জানেন। আজকে অ্যাপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন করে তিনি তরুণদের নিকেশ করছেন বটে, কিন্তু মানুষ রক্তের স্মৃতি ও শিক্ষা অচিরে ভুলবে, এ তিনি জানেন। এবং একই সঙ্গে তিনিও শেক্সপিয়ারের মতো তরুণের হাতে পৃথিবীর লেগেসি তুলে দেওয়াতে বিশ্বাসী। তিনিও প্রসপেরো। যা হোক, এরপর জানা যায় বহু যুবক যুবতী ব্যাচ বাই ব্যাচ জিপকারি আরোহণে থানার পর থানা হানা দিয়ে অঞ্চলটিকে যুগপৎ সন্ত্রস্ত ও উল্লসিত করে ঝাড়খানির জঙ্গলে বিলীন হয়। যেহেতু বাকুলি থেকে নিখোঁজ হবার পর থেকে দব্দি ও দুলনা প্রায় সকল যোদ্ধার ঘরে কাজ করেছে, সেহেতু তারা হন্তব্যদের বিষয়ে হন্তাদেরকে টপাটপ খবর দেয় এবং সগর্বে ঘোষণা করে তারাও সেনানী, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। অবশেষে দুর্ভেদ্য ঝাড়খনি জঙ্গল সেনানী দিয়ে চক্রবুহে বেড়ে ফেলা হয়। আর্মি ভেতরে ঢোকে ও রণভূমি চিরে চিরে পলাতকদের খোঁজে। একই সঙ্গে কার্টোগ্রাফার বনের ম্যাপ আঁকতে থাকেন এবং সেনারা জলপানের অবলম্বন ঝর্ণা ও কুণ্ডিগুলি পাহারা দেয় আড়ালে থেকে। আজও দিচ্ছে, আজও খুঁজছে। তেমনি এক তল্লাশকালে সেনাদের খোঁজিয়াল দুঃখীরাম ঘরারি দেখতে পায় চ্যাটাল পাথরে উপর হয়ে শুয়ে এক সাঁওতাল যুবক মুখ ডুবিয়ে জল খাচ্ছে। সে অবস্থায় তাকে গুলিবিদ্ধ করা হয়। ছিটকে পড়ে যেতে যেতে সে দুহাত ছড়িয়ে ভীষণ গর্জনে মোহ বলে সফেন রক্ত উৎকীরণ করে নিশ্চল হয়। পরে বোঝা যায় সেই কুখ্যাত দুলন মাঝি। এই মোহ শব্দটির মানে কি? এটি কি আদিবাসী ভাষায় উগ্রপন্থী স্লোগান? এর মানে কি তা ভেবে শান্তিরক্ষক দপ্তর বহু চিন্তা করেও হালি পানি পান না। আদিবাসী বিশেষজ্ঞ 2 মক্কেলকে কলকাতা থেকে উড়িয়ে আনা হয় এবং তারা হফম্যান জেফার, গোল্ডেন পাওয়ার প্রমুখ মহাশয়দের রচিত অভিধান নিয়ে গলৎকর্ম হতে থাকেন। অবশেষে সর্বজ্ঞ সেনানায়ক চমরুকে ডাকেন। ক্যাম্পের জলবাহী সাঁওতাল চমরু 2 বিশেষজ্ঞকে দেখে ফুঁচফুঁচিয়ে হাসে, বিড়ি দিয়ে কান চুলকোয় ও বলে, মালদোর সাঁওতালরা সেই গান্ধী রাজার সময়ে লড়তে নেমে বলেছিল বেটে, লড়াইয়ের ডাক। তা হেথা কোন বেটা মোহ বলল বেটে? মালদো হতে কেউ এলো? সমস্যা ফর্সা হয়। তারপর দুলনের শবদেহ উক্ত পাথরে ফেলে রেখে সেনারা সবুজ উর্দির কামুফলাজে গাছে গাছে চড়ে দেবতা প্যানের মতো গাছের সপত্র ডাল আলিঙ্গনে বেঁধে অসভ্য জায়গায় কাঠপিঁপড়ের সন্ধানী কামড় খেতে খেতে অপেক্ষা করে, দেখে মৃতদেহ নিতে কেউ আসে কিনা।
এটি শিকার পদ্ধতি যেমন, যুদ্ধের পদ্ধতি তেমন নয়। কিন্তু সেনানায়ক জানেন কোনো চেনা জানা পদ্ধতিতেই এ খচরাদের নিঃশেষ করা যাবে না। তাই তিনি মরির টোপ দেখিয়ে শিকারদের টেনে আনতে বলেন। তিনি বলেন সব ফর্সা হয়ে যাবে, যেসব গান গেয়েছে দব্দি তার মানেও বের করে ফেললাম বলে। তার কথা শিরোধার্য করে সেনারা তৎপর হয়, কিন্তু দুলনের মৃতদেহ নিতে কেউ আসে না। উপরন্তু রাতের আধারে খচরমচর শুনে সেনারা গুলি ছুঁড়ে নেমে এসে দেখে তারা শুকনো পাতার বিছানায় সঙ্গমরত সজারু দম্পতিকে মেরেছে। জঙ্গলে সেনাদের পথ চেনাবার খোঁজিয়াল দুঃখীরাম ঘরারি অসংসারের মতো দুলন সংশ্লিষ্ট বকশিস না নিয়েই কার যেন হেসোতে গলা দেয়। দুলনের লাশ বয়ে আনতে আনতে সেনারা লাশ ভক্ষণে বাধাপ্রাপ্ত কাঠ পিঁপড়েদের কামড়ে ৮০ বিষের যন্ত্রণা পায়। লাশ নিতে কই না আয়া শুনে সেনানায়ক পেপারব্যাকের অ্যান্টিফ্যাসিস্ট ডেপুটি কেতাবটি চাপড়ে হোয়াট বলে চেঁচিয়ে ওঠেন। তখনই একজন আদিবাসী বিশেষজ্ঞ আর্কিমিডিসের মতো ন্যাংটো ও শুভ্র আনন্দে ছুটে এসে বলে ওঠেন, স্যার, ওই হিন্দে রামড়া কথাগুলোর মানে বের করে ফেলেছি, ওগুলো মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। অতএব দ্রৌপদীর খোঁজ চলতে থাকে। ঝাড়খানি জঙ্গল বেল্টে অপারেশন চলবে। ওটি প্রশাসনের নিতম্বে দুষ্ট ফোড়া, সিদ্ধ মলমে সারবার নয়, তোকমারিতে ফাটবার নয়। প্রথম ফেজে পলাতকরা জঙ্গলের টোপোগ্রাফি না জানায় পটাপট ধরা পড়ে ও সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে কর্তা তার খরচের শ্রাদ্ধ করে গুলি বেঁধানো হয়। সম্মুখ সংঘর্ষের নিয়মে তাদের শরীরে চক্ষু গোলক, পৌষ্টিক নালী, পাকস্থলী, হৃৎপিণ্ড, জন্মস্থান প্রভৃতি শেয়াল, শকুন, হায়না, বনবিড়াল, পিঁপড়ে ও কৃমির খাদ্য হয় এবং নির্মাংস শুভ্র কঙ্কাল নিয়ে ডোমরা সানন্দে বেচতে যায়। পরবর্তী ফেজে তারা সম্মুখ সংঘর্ষে ধরা দেয় না। তাতে এখন মনে হচ্ছে তারা কোনো একজন বিশ্বস্ত কুরিয়ারকে পেয়েছে। সে যে দৌপ্তি, সে সম্ভাবনা টাকায় ৯০ পয়সা। দৌপ্তি দুলনকে রক্তাধিক ভালোবাসত, এখন সেই ওদের বাঁচাচ্ছে নিশ্চয়। ওদের কথাটিও হাইপোথেসিস। কেন, অরিজিনালি কতজন গিয়েছিল? উত্তর নীরবতা। সে বিষয়ে বহু গল্প উড্ডীয়মান, বহু কেতাব যন্ত্রস্থ। সব কথা বিশ্বাস না করাই ভালো। ৬ বছরে কতজন সম্মুখ সংঘর্ষে নিহত? উত্তর নীরবতা। সম্মুখ সংঘর্ষের পর কঙ্কালসমূহের হাত ভাঙা বা কাটা কেন? নলুরা কি সম্মুখ সংঘর্ষ করতে পারে? কণ্ঠাস্থি লটর পটর, পা ও পাঁজরের অস্থি চূর্ণিত কেন? উত্তর দুরকম। নীরবতা, চোখে অভিমানী তিরস্কার। ছি, এসব কথা কি কইতে আছে? যা হবার তা তো। এখন কতজন জঙ্গলে আছে? উত্তর নীরবতা। তারা কি এক লিজিয়ান? তাদের কারণে করদাতাদের খরচে একটি বড় বাহিনী ওই জঙ্গলের বন্য পরিবেশে মোতায়েন রাখা কি জাস্টিফাইড? অবজেকশন। বন্য পরিবেশ কথাটি ঠিক নয়। মোতায়েন বাহিনী সুষম খাদ্য চিকিৎসা ব্যবস্থা, যথাধর্ম মতে অনুষ্ঠানের সুবিধা, বিবিধ ভারতী সোনা ও ইয়ে হ্যায় জিন্দেগি ফিল্মে সঞ্জীব কুমার ও ভগবান শ্রীকৃষ্ণকে মুখোমুখি দেখার সুযোগ সুবিধা পেয়ে থাকে। না, পরিবেশ বন্য নয়। কতজন আছে? নীরবতা। কতজন আছে? এটল কেউ আছে কি? উত্তর দীর্ঘ। ওয়েল, অ্যাকশন হচ্ছে মহাজন, জোদ্দার, গোলদার, সুরি, বেশ্যালয়ের বেনামি মালিক, অতীতের খোঁচর,
এরা আজও সন্ত্রস্ত। নিরন্ন ন্যাংটেরা আজও উদ্ধত ও অনমনীয়। দাওয়ালরা কোনো কোনো পকেটে বেটারও বেশ পাচ্ছে। পলাতকদের প্রতি সহানুভূতিশীল গ্রামগুলি আজও নীরব ও বিদ্বেষী। এইসব ঘটনাবলী থেকে মনে করার কারণ আছে, এ ছবিতে দপ্তি মেছেন কোথায় বসে? সে নিশ্চয়ই পলাতকদের সঙ্গেই সামিল আছে। ভয়ের কথা অন্যত্র। যারা আছে তারা দীর্ঘদিন জঙ্গলের আদিম জগতে আছে, সাহচর্য করছে দরিদ্র দাওয়াল ও আদিবাসীদের সঙ্গে। এই সাহচর্যের ফলে তারা নিশ্চয়ই কেতাবি শিক্ষা ভুলে মেরে দিয়েছে। যেই মাটিতে থাকছে তার সঙ্গে হয়তো কেতাবি শিক্ষা ওরিয়েন্টেশন করে নতুন করে সংগ্রাম পদ্ধতি ও বাঁচবার নিয়ম শিখছে। বাইরের কেতাবি শিক্ষা ও অন্তরের উদ্যম এইমাত্র যাদের সম্বল, তাদের গুলি করে নিকেশ করা চলে। হাতে কলমে কাজ করছে যারা, তারা অত সহজে নিকেশ হবার নয়। অতএব অপারেশন ঝাড়খনি ফরেস্ট থামাতে পারে না, কারণ আর্মি হ্যান্ডবুকের সাবধান বাণী, দপ্তি মেছেনকে ধরো, সে ওদের ধরিয়ে দেবে। দপ্তি পেট কাপড়ে ভাঁত বেঁধে নিয়ে আস্তে আস্তে চলছিল। মশাই টুডুর বউ ভাত রেঁধে দিয়েছে, মাঝে মাঝেই দেয়। ভাত জুড়লে দপ্তি পেট কাপড়ে ভাত বাঁধে ও ধীরে ধীরে চলে। চলতে চলতে ও মাথায় চুলে আঙুল চালিয়ে ডাঙর বের করে মারছিল। একটু কেরোসিন পেলে মাথায় ঘষে দিলে উকুন নিকেশ হয়, তারপর সোডা দিয়ে মাথা ধুয়ে ফেলা যায়। কিন্তু হারামিরা ঝর্ণার বাঁকে বাঁকে ক্ষেপ মারে। জলে কেরোসিনের বাঁশ পেলেই ওরা গন্ধে গন্ধেই চলে আসবে। দপ্তি দপ্তি সাড়া দিল না। সনামে ডাকলে কখনোই সাড়া দেয় না ও। ওর নামে বকশিস ঘোষণার কাগজটা আজই পঞ্চায়েত অফিসে দেখে এসেছে। মশাই টুটুর বউ বলছিল, ও কি দেখিস, কোথাকার কে দপ্তি মেছান, তারে ধরা করালে টাকা। কত টাকা? 200। হায় গ। বেরিয়ে এসে মশাইয়ের বউ বলল, এবার সাত সাজন খুব, সব লুতুল পুলুস, তুই আর আসিস না। কেনে? মশাইয়ের বউ চোখ নামিয়ে বলল, টুডু বলে সি সাহেবটা আবার এসেছে, তোরে ধরলে গা বসত আবার জ্বালাই দেবে। হ, আর দুঃখীরামের কথাটো সাহেব জেনেছে? সোমাইয়ার বধুনা হারামি করল। তারা কোথা? টিন চেপে পলালো। দপ্তি কি ভেবে নিল, তারপর বলল, ঘর যা, কি হবে জানি না, মোরে ধরলে তুরা মোরে চিনবি না। তুই পালাতে পারিস না? না, কতবার পালাবো বল? ধরলে বা কি করবে? কাউটার করে দিবে। দিক। মশাইয়ের বউ বলল, মোদের আর কোথা যাবার নাই। দপ্তি আস্তে আস্তে বলল, কারো কথা বলবো নাই। দপ্তি জানে, এতদিনে শুনে শুনে শিখেছে কেমন করে নির্যাতনের সঙ্গে মোকাবিলা করা যায়। যদি নির্যাতনে নির্যাতনে শরীর ও মন ভেঙে পড়ে, তখন দপ্তি নিজের জিভ দাঁতে কেটে ফেলবে। সেই ছেলেটা কেটে ফেলেছিল নিজের জিভ, তাকে কাউন্টার করে দিল। কাউন্টার করে দিলে তোমার হাত থাকে পেছনে বাঁধা, শরীরের প্রতিটি হাড় থাকে চূর্ণ, যৌনাঙ্গে ভীষণ ক্ষত। কিল্ড বাই পুলিশ ইন অ্যান এনকাউন্টার, আননোন মেল, এজ 22। এইসব ভাবতে ভাবতেই পথ চলতে চলতে দপ্তি শুনল কে তাকে ডাকছে। দপ্তি। সাড়া দিল না ও। সনামে ডাকলে ও সাড়া দেয় না। এখানে ওর নাম উপি মেছেন, কিন্তু কে ডাকে?
ওর মনে নিরন্তর সন্দেহের কাঁটা গুটিয়ে থাকে। দোপটি শুনে সন্দেহের ধারালো কাঁটা সজারুর কাঁটার মতো দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ও মনে মনে চেনা মুখের ফিল্ম রোল খুলে চলল। কে? সোমরা নয়, সোমরা পলাতক। সোমাই আর বুধনাও পলাতক, তবে অন্য কারণে। গোলক নয়, সে বাকুলিতে আছে। এ বাকুলির কেউ। বাকুলি ছেড়ে বেরোবার পর থেকে তার আর দুলনার নাম হয়েছিল উপি মেছেন এবং মাতং মাঝি। এখানে এক মশাই আর তার বউ ছাড়া আসল নাম তো কেউ জানে না। বাবু ছেলেদের মধ্যে আগেকার ব্যাচের সবাই জানত না। সে সময়টা বড় গোলমেলে। দত্তির ভাবতে গেলে গোলমাল লাগে। বাকুলিতে অপারেশন বাকুলি। সূর্য সাউ বিড্ডিবাবুর সঙ্গে ষড়যন্ত্র করে 2 বছরে বাড়ির চৌহদ্দিতে 2টো টিউবওয়েল বসালো। কুঁয়ো খুঁড়ল 3টে। কোথাও জল নেই। বীরভূমে খরা। সূর্য সাউয়ের বাড়িতে অথই জল, কাকের চোখের মতো নির্মল। কানাল টেক্সো দিয়ে জল লাও, সব চলে গেল। টেক্সোর জলের চাষ বাড়িয়ে আমার কি লাভ? জ্বলে গেল সব। যাও যাও, তোমাদের পঞ্চায়েতি বদমাসি আমি মানি না। জল নিয়ে চাষ বাড়াবো। আধা ধান আধিয়ার লিবে, ধানে সবাই বস। তখন ধান বাড়ি দাও, টাকা দাও। যা, তোদের তরে ভালো কাজ করে আমার শিক্ষা হয়েছে। কি ভালো কাজ করলা তুমি? জল দিই নাই গ্রামকে, ভগুনাল বিহাইকে দিয়েছ। তোরা জল পাস না? না, ডোম চাড়াল জল পায় না। এই কথা থেকে ঝগড়া। খরায় মানুষের ধৈর্য সহ্য সহজেই জলে। গ্রামের সতীশ, যুগল, সেই বাবু ছেলেটা, বুঝি রানা তার নাম। তারা বলল, জোদ্দার মহাজন কিছু দিবে না, খতম কর। সূর্য সাউয়ের বাড়ি রাতে ঘেরাও। সূর্য সাউ বন্দুক বের করেছিল। গরুর দড়িতে 5 মোড়া বাঁধা সূর্য। চোখের ডিম সাদাটে, ঘুরছে। কাপড় নষ্ট হচ্ছিল। দুলনা বলেছিল, আমি আগে কোপ দিব হে। আমার বাপের বাপ ধান বাড়ি নিয়েছিল, সেই ধার সুদতে আজও আমি বেগারি দেই। দোপ্তি বলেছিল, মোর পানে চেয়ে লাল গড়াতো মুখে, ওর চোখ আমি উপড়াবো। সূর্য সাউ। তারপর সিউড়ি থেকে টেলিগ্রাফিক মেসেজ, স্পেশাল ট্রেন, আর্মি। জিপ বাকুলি অব্দি আসেনি। নালপড়া বুটের নিচে কাঁকরের শব্দ। মাইকে আদেশ। যুগল মণ্ডল, সতীশ মণ্ডল, রানা এলায়াস, প্রবীর এলায়াস, দীপক, দুলনা মাঝি, দব্দি মেছেন, স্যারেন্ডার স্যারেন্ডার। বাকুলি চলছে। দব্দি আর দুলনা বুকে হেঁটে পালিয়েছিল। বাকুলির পর পলতাকুড়িতে ওরা পৌঁছতে পারত না। ভূপতি আর তপা নিয়ে যায়। তারপর ঠিক হয় দব্দি ও দুলনা ঝাড়খানি বেল্টের আশেপাশেই কাজ করবে। দুলনা দব্দিকে বুঝিয়েছিল, এই ভালো রে, আমাদের ঘর সংসার ছেলে মেয়ে হবে না। কে বলতে পারে একদিন জোদ্দার, মহাজন, পুলিশ সব নিশ্চিহ্ন হবে না। কিন্তু আজকে ওকে পেছন থেকে কে ডাকলো? দব্দি হাঁটতে থাকলো। গ্রাম, প্রান্তর, ঝোপঝাড়, খোয়াই, পিডাব্লিউডির খামড়া, পেছনে ছুটে আসার শব্দ। একজনই আসছে। ঝাড়খানির জঙ্গল এখনো ক্রোশখানেক। এখন ওর মনে হলো জঙ্গলে ঢুকে পড়তে পারলে বাঁচে। ওদের বলতে হবে পুলিশ আবার তার নামে লুটিস দিয়েছে। বলতে হবে সেই হারামি সাহেব আবার এসেছে। হাইড আউট পাল্টাতে হবে। তাছাড়া সান্দারাতে ক্ষেত মজুরদের টাকা দেওয়া নিয়ে যে গন্ডগোল হয়, তারপর সেখানে লক্ষ্মী বেরা, নারায়ণ বেরাকে সূর্য সাউ করে দেবার প্ল্যানও নাকচ করতে হবে। সময় ও বুধনা সবই জানত। দব্দির বুকের নিচে ভীষণ বিপদের আর্জেন্সি। ওর এখন মনে হলো সময় ও বুধনা যে হারামি করবে
তাতে সাঁওতাল হয়ে ওর লজ্জার কিছু নেই। দপ্তির রক্ত চম্পা ভূমির পবিত্র কালো রক্ত, নির্ভেজাল। চম্পা থেকে বাকুলি, কত লক্ষ চাঁদের উদয়াস্তের পথ। রক্তে ভেজাল মিশতে পারত। দপ্তির পূর্বপুরুষদের জন্য গর্ব হল। তারা কালো কুঁচের কুচিলায় মেয়েদের রক্ত পাহারা দিত। সোমাইয়ার বুধনা জারজ, যুদ্ধের ফসল। শিয়নডাঙ্গার মার্কিন সৈন্যদের উপহার টুয়ার্ডস রাঢ়ভূমি। নইলে কাক যদি বা কাকের মাংস খায়, সাঁওতাল সাঁওতালকে ধরাতে হারামি করে না। পেছনে পায়ের শব্দ। শব্দ ও দপ্তির মাঝে ব্যবধান এক থাকছে। কোচড়ে ভাত, কষিতে গোঁজা তামাক পাতা। অরিজিৎ, মালিনী, শামু, মন্টু কেউ বিড়ি সিগারেট চা খায় না। তামাক পাতা ও চুন, কষিতে কাগজের মোড়ক গোঁজা আলকুলির বীজ থেত। বিছে কামড়ালে অব্যর্থ ওষুধ। কিছুই দেওয়া যাবে না। দপ্তি বাঁ দিকে ঘুরল। এদিকে ক্যাম্প, 2 মাইল দূরে। বনের পথ নয় এটা, কিন্তু পেছনে খোঁচড় নিয়ে দপ্তি বনে যাবে না। জান কসম, জাহান কসম, দুলনা জান কসম, কিছুই বলা হবে না। পায়ের শব্দ বাঁ দিকে ঘুরল। দপ্তি কোমরে হাত দিল। হাতের তেলোয় বাঁকা চাঁদের আশ্বাস। হেঁসোর বাচ্চা। ঝাড়খানির কামাররা গড়ে ভালো। এমন সাহান দিয়ে দিব উপি যে শত দুঃখীরামকে। দপ্তি ভাগ্যে বাবু হতে যায়নি, বরঞ্চ ওরাই বুঝেছে সবচেয়ে ভালো কাস্তে, হেঁসো, টাঙি, ছুরি। নীরবে কাজ সারে। দূরে ক্যাম্পের আলো। দপ্তি সেদিকেই বা যাচ্ছে কেন? দাঁড়া তুই, ফিনবাক ঘুরে আয়। রাতভর আমি চক্ষু মুদে ঘুরে বুলাতে পারি। জঙ্গলে যাব না, পথ হারাবো না, দম ছুটবে না। তুই শালক খোঁচর, জাহানের মায়ায় মরিস। তুই ঘুরবি, দম ছুটায়ে তোরে গড়াই ফেলে নিকাশ করে দিব। কিছুই বলা হবে না। নতুন ক্যাম্প দেখে এসেছে দপ্তি। বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে এসেছে কত কনভয় পুলিশ এলো, কটা ওয়্যারলেস ভ্যান, ডিংলা 4, পেঁয়াজ 7, লঙ্কা 50, সিধা হিসাব। কিছুই জানানো যাবে না। ওরা নিশ্চয়ই বুঝে নেবে দপ্তি মেঝান কাউন্টার হয়ে গিয়েছে। তখন পলাবে। অরিজিতের গলা। যদি কেউ ধরা পড়ে, টাইম বুঝে অন্যরা হাইড আউট চেঞ্জ করবে। কমরেড দপ্তি যদি দেরি করে আসে, আমরা এখানে থাকছি না। কোথায় যাচ্ছি নিশানি থাকছে। কোনো কমরেড নিজের জন্যে অন্যদের ডেস্ট্রয়েড হতে দেবে না। অরিজিতের গলা। জলের কুলকুল শব্দ। পাথর তুলে নিচে রাখা কাঠের টুকরোর তীর ফলা মুখ যেদিকে, সেদিকেই হাইড আউটে যাওয়া হয়েছে। এটা দপ্তির পছন্দ। দুলনা মরে গেল, কাউকে মরেনি। প্রথম থেকে এসব মাথায় জাড়াইনি বলে ওর জন্যে হামলাতে গিয়ে কাউটার হতিস। এখন অনেক নির্মম নিয়ম, সহজ ও বদ্ধ। দপ্তি ফিরল, ভালো। ফিরল না, ব্যাড। চেঞ্জ হাইড আউট। নিশানি এমন হবে অপোজিশন দেখতে পাবে না, দেখলেও বুঝবে না। পায়ের শব্দ। দপ্তি আবার ঘুরল। এই 3.5 মাইল বিস্তীর্ণ ভাঙা ও খোয়াই জঙ্গলে ঢোকার প্রকৃষ্ট পথ। দপ্তি সে পথ পেছনে রেখে এসেছে। সামনে খানিকটা সমতল, তারপর আবার খোয়াই। এত উঁচু নিচুতে কখনো আর্মি ক্যাম্প ফেলেনি। এদিকটা নির্জন, ভুল ভুলাইয়া। ঠিক আছে, দপ্তি ফেউটাকে শ্মশানে নিয়ে তুলবে। সারান্দার পতিত পাবনকে তো শ্মশানকালীন নামে বলি দেওয়া হয়েছিল। অ্যাপ্রিহেন্ড। ঢিবাগুলির একটা উঠে দাঁড়ালো, তারপর আরেকটা, তারপর আরেকটা। প্রৌঢ় সেনানায়ক যুগপৎ আনন্দিত ও নিরাশ।
ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দি এনিমি, বিকাম ওয়ান। তিনি তা হয়েছিলেন। 6 বছর আগেও উনি ওদের প্রতিটি মুভ অ্যান্টিসিপেট করতে পারতেন, এখনো পারছেন। আনন্দ। সাহিত্যের সঙ্গে যোগ রাখার ফলে কার্সড ব্লাড পড়ে তিনি তার চিন্তা ও কাজের সমর্থন দেখেছেন। দপ্তি তাকে ধাক্কা দিতে পারল না। দুঃখ ও নিরাশা, কারণ দ্বিবিধ। 6 বছর আগে মস্তিষ্ক কোষে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে লেখা তার প্রবন্ধ বেরিয়েছে। তিনি প্রমাণ পেয়েছেন তিনি এ সংগ্রামের সমর্থক, দাওয়ালিদের পরিপ্রেক্ষিতে। দপ্তি দাওয়ালি, ফাইটার। সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। দপ্তি মেছেন অ্যাপ্রিহেন্ডেড হতে চলেছে, ডিস্ট্রয়েড হবে। দুঃখ। হল্ট। দপ্তি থমকে দাঁড়ালো। পেছনের পদশব্দ ঘুরে সামনে এসে দাঁড়ালো। দপ্তির বুকের নিচে কানালের বাঁধ ভাঙল। সর্বনাশ! সূর্য সাহুর ভাই রতনী সাহু। সামনের ঠিবা দুটি এগোলো। সোমাই ও বুধনা। ওরা ট্রেনে পালায়নি। অরিজিতের গলা। যখন জিতেছ তা যেমন জানবে, যখন হারলে তা মানবে এবং পরের স্টেজ থেকে কাজ করবে। দপ্তি এখন দুহাত ছড়িয়ে আকাশ পানে মুখ তুলে জঙ্গলের দিকে ঘুরে গিয়ে সর্বসত্তার শক্তি দিয়ে কুলকুলি দিল। 1 বার, 2 বার, 3 বার। তৃতীয় কুলকুলিতে ঝাড়খানি জঙ্গলের আঁচলের কাছে পাখিগুলো রাতের ঘুম ভেঙে ডানা ঝাপটে ডেকে উঠল। কুলকুলির প্রতিধ্বনি বহু দূর যায়। সন্ধ্যা 6:57 দ্রৌপদী মেছেন অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউই তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেওয়া হয়। 8:57 সেনানায়কের ডিনার টাইম হয় এবং ওকে বানিয়ে নিয়ে এসো, ডু দি নিডফুল বলে তিনি অন্তর্ধান করেন। তারপর এক নিযুত চাঁদ কেটে যায়। এক নিযুত চান্দ্র বৎসর, লক্ষ আলোকবর্ষ পরে দ্রৌপদী চোখ খুলে। কি বিস্ময়! আকাশ ও চাঁদকেই দেখে। ক্রমে ওর মস্তিষ্ক থেকে রক্তাভ আলপিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়ে ও বোঝে এখনো ওর 2 হাত 2 খুঁটোয় এবং 2 পা 2 খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের দিকে চটচটে কি যেন। ওরই রক্ত, শুধু মুখের ভেতর কাপড় নেই। ভীষণ তেষ্টা, পাছে জল বলে ওঠে। সেই ভয়ে ও দাঁতে নিচের ঠোঁট চাপে। বুঝতে পারে জনিদারের রক্তস্রাব। কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল। ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামাতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে, হ্যাঁ, ওকে ঠিক মতো বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষত বিক্ষত, বৃন্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়ে ও সাদা কি যেন দেখে। ওরই কাপড়, আর কিছু দেখে না। সহসা দৈব কৃপা আশা করে ও। সম্ভবত ওকে ফেলে গেছে ওরা, শেয়াল ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের খসটানি, ঘাড় ঘোরায়। ও বেয়োনেটে ভর দিয়ে দাঁড়ানো শান্ত্রী ওকে দেখে ও হাসে। চোখ বোঝে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আবার বানিয়ে নেবার প্রক্রিয়া শুরু হয়, চলতে থাকে। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমোতে যায়। থাকে শুধু অন্ধকার, একটি বাধ্য হয়ে পা ফাঁক করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ।
তারপর সক্রিয় মাংসের পিষ্টন ওঠে ও নামে, ওঠে ও নামে। তারপর সকাল হয়। তারপর দ্রৌপদী মেছেনকে তাঁবুতে আনা হয় ও খড়ের ওপর ছুঁড়ে ফেলা হয়। গায়ের ওপর কাপড়টা ফেলে দেওয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজ, দ্রৌপদী মেছেন অ্যাপ্রিহেন্ডেড, খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেছেনকে নিয়ে আসার হুকুম যায়। কিন্তু এখন হঠাৎ গন্ডগোল শুরু হয়। চল বলতেই উঠে বসে দ্রৌপদী জিজ্ঞাসা করে, কোথাকে যেতে বলছিস? বড় সাহেবের তাঁবুতে। তাঁবু কোথা? ওই দিকে। দ্রৌপদী লাল চোখ খোঁজ করে অদূরে তাঁবু দেখে, বলে, চল, যেছি আমি। শান্ত্রী জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়, জলের ঘটি মাটিতে ঢালে উপুড় করে, কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে। শান্ত্রী এমনবিধ আচরণ দেখে বাউড়া হো গিয়া বলে হুকুম আনতে যায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বোধ্য আচরণ করলে কি করবে তা সে জানে না, তাই ওপরওয়ালাকে শুধোতে যায়। জেলে পাগলাখন্ডি পড়লে যেমন হয়, ছুটোছুটি লেগে যায়, এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদী সোজা মাথায় হেঁটে তার দিকে আসছে। সন্তস্ত্র শান্ত্রীরা তার কিছু তফাতে। এ কি বলতে গিয়ে তিনি থেমে যান। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়। উলঙ্গ, উরু ও জনিকেশে চাপ চাপ রক্ত, দুটি স্তন, দুটি ক্ষত। এ কি? তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরো কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসে ও বলে, তোর সাধানের মানুষ দব্দি মেছেন, বানিয়ে আনতে বলেছিলি, তা কেমন বানিয়েছে দেখবি না? কাপড় কই ওর? কাপড় পড়ছে না স্যার, ছিঁড়ে ফেলেছে। দ্রৌপদীর কালো শরীর আরো কাছে আসে। দ্রৌপদী দুর্বোধ্য, সেনানায়কের কাছে একেবারে দুর্বোধ্য এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে। দ্রৌপদী কুলকুলি দেবার মতো ভীষণ আকাশ ছেঁড়া তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় লেংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তু। চারদিকে চেয়ে দ্রৌপদী রক্তমাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুশ শার্টটি বেছে নেয় এবং সেখানে থুথু ফেলে বলে, হেথা কেউ পুরুষ নাই যে লাজ করব, কাপড় মরে পরাতে দিব না। আর কি করবি? লে কাউন্টার কর, কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। শেষ হলো আমার আজকের গল্প, মহাশ্বেতা দেবীর বিখ্যাত ছোট গল্প দ্রৌপদী। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।